শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা গত ক্লাসে কিভাবে চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে হয় তা দেখাইছি। আজকে তোমাদেরকে কিভাবে টি ছকে খতিয়ান প্রস্তুত করতে হয় তা দেখাবো। তো উপরোক্ত তথ্যগুলো দেখো, আমরা গতদিন এই তথ্যগুলো ব্যবহার করে নগদান হিসাব প্রস্তুত করেছি। আজকেও আমরা নগদান হিসাবেই প্রস্তুত করে দেখাবো, কিন্তু টি ছকের মাধ্যমে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেই টি ছক। তাহলে দেখো টি ছকটা আমরা কিভাবে করি। আমরা গতদিনও তোমাদেরকে এই ছক দেখাইছি যে কিভাবে টি ছক প্রস্তুত করতে হয়। প্রথমেই আমরা বলেছিলাম মাঝখানে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, দুই ভাগে বিভক্ত। এই পাশে একটা টাকার ঘর, জাবেদা পৃষ্ঠা, তারিখ, মাঝখানে বিবরণ। একইভাবে টাকার ঘর, জাবেদা পৃষ্ঠা, তারিখ, বিবরণ। তাহলে এখানে লিখি তারিখ, এখানে উপরে ডেবিট, বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এর পাশে কি ক্রেডিট। তো শিক্ষার্থীরা, আমরা নগদান হিসাব প্রস্তুত করছি। আমরা গতদিনও তোমাদেরকে বলেছি যে কিভাবে এখানে 8টা কলাম থাকে, বাম পাশে ডেবিট পার্শ্ব, ডান পাশে হচ্ছে ক্রেডিট পার্শ্ব। ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব। আমরা কিন্তু গতদিনও বলেছি যখন খতিয়ান প্রস্তুত করব, যে হিসাবটা প্রস্তুত করব তার বিপরীত পক্ষ লিখব। কিন্তু এই পক্ষটা, যে হিসাবটা আমরা প্রস্তুত করছি সেই পক্ষটা যদি ডেবিট হয় তাহলে আমরা ডেবিট পাশে লিখব। আর নগদান হিসাবটা এই ক্ষেত্রে, এখানে নগদান হিসাব প্রস্তুত করছি, এই জন্য নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট পাশে লিখব। তো একটু দেখি আমরা প্রথমেই 2019 জানুয়ারি 1 নগদান ডেবিট আছে, এই জন্য ডেবিট পাশে লিখব। কি লিখব? মূলধন হিসাব। মূলধন হিসাব। টাকা কত? 50,000। আমরা টাকার ঘরে 50,000 টাকা লিখব। এরপরে আসি 5 তারিখে। দেখো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদানটা ক্রেডিট, তাহলে আমরা এবার কোন পাশে লিখব? ক্রেডিট পাশে। তাহলে এ পাশেও একইভাবে 2019 জানুয়ারি 5। তাহলে এখানে নগদানের বিপরীতে কি আছে? ক্রয় হিসাব। আমরা এখানে লিখব ক্রয় হিসাব। কত টাকা? 20,000 টাকা। টাকার ঘরে আমরা লিখব 20,000 টাকা। এবার আসি জানুয়ারি 10 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু নগদান হিসাবটা আমাদের কি আছে? ডেবিট আছে, তাহলে আমরা ডেবিট পাশে লিখব। তাহলে জানুয়ারি 10 নগদানের বিপরীত আছে বিক্রয়, এখানে আমরা লিখব বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাবটা কত? টাকার পরিমাণ আছে 30,000। প্রিয় শিক্ষার্থী, আমাদের চলমান জের ছক আর এই টি ছকের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। ওইখানে চলমান জের ছকে প্রতিদিনই আমাদের ব্যালেন্স তৈরি হয়, প্রতিদিনই আমাদের ব্যালেন্স জানা যায় বা উদ্বৃত্ত বা জের জানা যায়। কিন্তু এই চলমান জের ছকে আসলে প্রতিদিন জানা যায় না, একটা নির্দিষ্ট তারিখে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স তৈরি করে থাকি। তাহলে এখানে দুইটা পার্শ্ব আছে, আমরা বলছি যে দুই পার্শ্ব সবসময় টাকার অঙ্কটা সমান হবে। তো এই ক্ষেত্রে দেখো, বাম পাশে আমাদের 50 আর 30-এ 80,000, আর ডান পাশে আছে 20,000। তাহলে কিন্তু আমাদের এক পাশে কম আছে, এক পাশে বেশি আছে। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? বেশিটা দুই পাশে লিখব। তাহলে কিভাবে লিখব? এই দুইটা পাশে যত সমান সমান ভাবে দাগ দেওয়া যায়, এর যে পাশে কম পড়বে সেই পাশে যেন আর একটা লাইন লেখা যায়, এরকম জায়গা ফাঁকা রেখে আমাদের দাগ দিতে হবে। তাহলে দুই পাশে যেন সমান সমান হয়, এই পাশে এখান থেকে আমাদের এইভাবে একইভাবে স্কেল ধরে আমরা দাগ দেব।
তাহলে যে পাশে বেশি টাকা অর্থাৎ এই পাশে কত হয়েছে ৮০,০০০ টাকা, এই ৮০,০০০ টাকা আমরা দুই পাশেই আমরা লিখবো ৮০,০০০ টাকা লিখে এই যে দুইটা টান দেওয়া মানে ক্লোজ করা, হিসাব বন্ধ করা, এই দুইটা টান দিয়ে হিসাব বন্ধ করব। তো প্রিয় শিক্ষার্থী এবার এখানে দেখো এখানে আছে ২০,০০০, আমরা লিখলাম কত ৮০,০০০, তাহলে আমরা কি করেছি বেশি লিখেছি। কতটুকু টাকা বেশি লিখেছি? তাহলে এই ৮০,০০০ থেকে ২০,০০০ বিয়োগ করলে ৬০,০০০ টাকা, তাহলে ৬০,০০০ টাকা আমরা বেশি লিখেছি, তাহলে আমরা এখানে ৬০,০০০ টাকাটা লিখবো। এই যে ৬০,০০০ টাকা লিখলাম, এই টাকাটা আমরা কি হিসাবে লিখবো? এটাকে বলা হবে এখানে জানুয়ারি ৩১ ব্যালেন্স সিডি। আসলে সিডি শব্দের অর্থ কি? ব্যালেন্স সিডি, সিডি হচ্ছে ক্যারিড ডাউন, অর্থাৎ কি ক্যারিড ডাউন মানে কি নিচে নিত বা স্থানান্তরিত হবে, নিচে নিত বা স্থানান্তরিত হবে, এই টাকাটা আসলে স্থানান্তরিত হবে। তাহলে যে পাশে টাকা কম পড়বে সেই পাশে আমরা কি করব ব্যালেন্স সিডি লিখবো, যে পাশে টাকা কম পড়বে সেই পাশে ব্যালেন্স সিডি লিখবো। কত টাকা লিখবো? যতটুকু টাকা আসলে কম পড়বে সেটাই আসলে ব্যালেন্স সিডি। আসলে এই নগদ টাকার উদ্বৃত্তই হচ্ছে ৬০,০০০ টাকা, তাহলে এটার কিন্তু কোন পাশে বেশি? ডেবিট পাশে বেশি, এই জন্য বের হবে কি টাকাটা বের হবে ক্রেডিট পাশে। তাহলে এই ব্যালেন্সটাকে বলা হবে নগদ ব্যালেন্স মানে নগদ জের। তাহলে ডেবিট উদ্বৃত্ত আসলে বের হয় ক্রেডিট পাশে, কিন্তু এই তারিখটা নিয়ে একটা সমস্যা। এখানে আমরা ব্যালেন্স সিডিটা লিখবো হচ্ছে মাসের শেষ তারিখ বা হিসাবকালের শেষ তারিখ, মাসের শেষ তারিখ, যে মাসে আমরা অঙ্ক করছি সেই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি এবং পরবর্তী মাসের শুরুতে হবে ব্যালেন্স বিডি। যে পাশে সিডি হবে তার বিপরীত পাশে হবে হচ্ছে বিডি। কারণ কি এই টাকাটা আসলে কি নগদ হিসাবের জের, কি জের? ডেবিট জের, এই জন্য আমরা এটা ডেবিট পাশে লিখবো কি ২০১৯, এটা জানুয়ারি ছিল, পরবর্তী মাস কত? ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ১ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? ৬০,০০০ টাকা। যে টাকাটা সিডি হবে, এখানে যে টাকাটা সিডি হবে সেই টাকাটাই পরবর্তী মাসের শুরুতে গিয়ে যে পাশে সিডি হয়েছে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে। বিডি শব্দের অর্থ কি? ব্রড ডাউন। বিডি শব্দের অর্থ কি? ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। তাহলে এই বিডি আর সিডি, তাহলে বিডিটা করতে হয় কি মাসের শুরুতে, কোন মাসের শুরুতে? পরবর্তী মাসের শুরুতে। আর সিডিটা করতে হয় কি মাসের শেষ তারিখে, অর্থাৎ কি যে মাসে আমরা কাজটা করছি সেই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি করতে হয়। এই সিডির টাকাটা কিভাবে বের করা হয়? যে পাশে টাকা বেশি হবে দুই পাশের মধ্যে যে পাশে টাকা বেশি হবে বেশিটাই দুই পাশে লিখবো, যে পাশে কম পড়বে সেই পাশে সিডি লিখতে হয়। তাহলে কত টাকা সিডি? কত টাকা কম পড়েছে, যত টাকা কম পড়বে সেটাই আসলে সিডি। এইভাবেই আমরা আসলে টি ছকের মাধ্যমে প্রত্যেকটা খতিয়ান প্রস্তুত করে থাকি। তো এখানে আমরা নগদান হিসাব দিয়ে আমরা দেখালাম, ইচ্ছা করলে আমরা এরকম মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব প্রত্যেকটা হিসেবে আমরা টি ছকের মাধ্যমে প্রস্তুত করতে পারবো। তো তোমরা এইভাবে মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব টি ছকে একবার প্রস্তুত করে দেখবে বাসায়, কিভাবে এটা করা যায় তোমরা চেষ্টা করবে। তো এখন আমরা এই টি ছক, চলমান জের ছক এবং টি ছক দেখাইছি, এবার আসি আমরা কিভাবে সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান প্রস্তুত করা যায়। তো এই ক্ষেত্রে একটা কথা উল্লেখযোগ্য যে যদি তোমার প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে যে সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান যেটাই আমরা করি না কেন, যদি উল্লেখ না থাকে যে টি ছক না চলমান জের ছক, এটা যদি উল্লেখ না থাকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনটা, যে টি ছকও করতে পারি, চলমান জের ছকও করতে পারি। তো এখানে টি ছক করলে আমাদের এই যে বিডিসিডির একটা সমস্যা, জের ছক করলে খুব সহজেই আমরা করতে পারি। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমরা চলমান জের ছক করার চেষ্টা করব। তো আমরা তারপরেও আমরা টি ছকটা দেখেছি এবং শিখেছি অলরেডি। তো এখন আমরা চলে আসি যে কিভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়। তো এটা আমরা আগে একটু মিশিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা একটা ছক তৈরি করে নিয়েছি, রূপা স্টোর ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা আমরা কিভাবে প্রস্তুত করতে হয় আমরা শিখেছি অলরেডি অনেকবার। তো এখন আমরা এখানে একটা কাল্পনিক তথ্যর আলোকে আমরা কিভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় দেখব। তো আমরা ধরে নিলাম 2019 মে 1 সাহা ট্রেডার্স
সাহা ট্রেডার্স। ধরে নিলাম যে 2019 সালের মে 1 তারিখে সাহা ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে বাকিতে পণ্য ক্রয় করেছি, তাহলে ক্রয় জাবেদায় আমরা এখানে কি লিখবো? টাকাটা লিখবো আসলে 50,000 টাকা, আর এখানে আমরা লিখবো সাহা ট্রেডার্স, ক্রেডিট হিসাব খাত সাহা ট্রেডার্স। এরপরে অনুরূপভাবে ধরো মে 5 ধরে নিলাম বগুড়া ট্রেডার্স। বগুড়া ট্রেডার্সের নিকট থেকে আমরা আরো 30,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে এখানে আমরা টাকার পরিমাণ লিখবো কত? 30,000। এভাবেই তো আমাদের ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। তাহলে আমরা এখানে কত টাকা পাইলাম? 80,000 টাকা। যদি চালান মূল দেয়া থাকে তাহলে লিখবো, না দেয়া থাকলে না লিখবো। সূত্র শর্ত দেয়া থাকলে লিখবো, না দেয়া থাকলে লিখবো না। তো এখন আমরা এখানে এইরকম একটা যদি ক্রয় জাবেদা আমাদের প্রস্তুত করা থাকে বা আমরা যদি প্রস্তুত করতে পারি, তাহলে এখান থেকে আমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করব। আমরা বলেছিলাম সাধারণ খতিয়ান কি? এই যে ক্রয়, মোট ক্রয় কত? 80,000 টাকা। মোট পাওনাদার কত? 80,000 টাকা। এখানে ক্রয়টাও আমাদের 80,000 টাকা, পাওনাদারও আমার 80,000 টাকা মোট। তো এই যখন আমি এই মোট ক্রয়ের জন্য বা মোট পাওনাদারের জন্য খতিয়ান প্রস্তুত করব, তখন তাকে আমরা বলবো কি? সাধারণ খতিয়ান। আবার বলছি, মোট ক্রয় এবং মোট পাওনাদারের জন্য যে খতিয়ান প্রস্তুত করব সেটা হচ্ছে কি? সাধারণ খতিয়ান। এবং এই যে পাওনাদারের পৃথক পৃথক নাম আছে, এই পৃথক পৃথক ব্যক্তির পৃথক পৃথক নামে যে খতিয়ান প্রস্তুত করা হবে সেটাকে বলবো আমরা সহকারী খতিয়ান। তাহলে আমরা এখানে আগে সাধারণ খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখব। তো এখানে দেখো রূপা স্টোর খতিয়ান, ব্র্যাকেটের মধ্যে লিখলাম সাধারণ, অর্থাৎ কি আমরা সাধারণ খতিয়ান প্রস্তুত করছি। তাহলে প্রথমেই আমরা কি হিসাব প্রস্তুত করব? ক্রয় হিসাব। আমরা ক্রয় হিসাবটা প্রস্তুত করি। তো আমরা বলছি এখানে তো আমাদের উল্লেখ করা নাই যে চলমান জের ছক না টি ছক। তো আমরা ইচ্ছা করলে এখানে চলমান জের ছকেই আমরা খতিয়ানটা প্রস্তুত করে দেখাতে পারি। তো এখানে আসি, আমরা চলমান জের ছক আঁকছি। প্রথমেই জের, ডেবিট, ক্রেডিট। এখানে একটা ডেবিটের টাকার ঘর, একটা ক্রেডিটের টাকার ঘর, একটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এখানে তারিখের ঘর আর বিবরণ। তাহলে এখানে থাকবে কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে হবে কি? জের, এখানে হিসাবের কোড নং। আপাতত হিসাবের কোড নং এর কোনো কাজ নাই। এখানে ডেবিট, এখানে ক্রেডিট। আসলে খতিয়ানের এই ছক যখন আঁকবো তখনই আমাদের একটু ছক আঁকতে সময় লাগে, কিন্তু আমাদের অঙ্কটা খুবই সহজ। খতিয়ানটা কিন্তু আসলেই খুব সহজ, দেখে দেখে লেখা। এখানে দেখো আমরা ক্রয় হিসাব প্রস্তুত করছি। ক্রয়ের বিপরীতে কি আছে? পাওনাদার। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মাসের শেষে এই টাকাটা আমরা সবসময় মাসের শেষে লিখব, মে। তাহলে মে 31, অর্থাৎ কি? মে মাসে পুরো মে মাস মিলে আমাদের 80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এই মাসের শেষ তারিখে আমরা কি করব? এই খতিয়ানটা প্রস্তুত করছি, এই জন্য 80,000 টাকা। এই ক্রয়ের বিপরীতে তাহলে আমরা ক্রয় হিসাব প্রস্তুত করছি, ক্রয়ের বিপরীতে আছে পাওনাদার। তাহলে আমরা এখানে লিখব কি? পাওনাদার হিসাব। টাকাটা কি? ক্রয় ডেবিট, এই জন্য টাকাটাও আমাদের ডেবিটে হবে। 80,000 টাকা, 80,000 টাকা ডেবিট হবে। তাহলে জেরের ঘরেও কত হবে? 80,000 টাকা কিন্তু ডেবিটে হবে। আমাদের এটুকুই, শুধুমাত্র এটুকুই কাজ, ক্রয় হিসাব প্রস্তুত। তাহলে আমরা যদি ক্রয় হিসাবটাকে চলমান জের ছকে উপস্থাপন করতে চাই, তাহলে মোট ক্রয় মূল্য কত? 80,000 টাকা, এবং এই তারিখটা কিন্তু মাসের শেষ তারিখে যে টাকাটা হবে সেই মাসের শেষ তারিখে, অর্থাৎ কি পুরো মাস মিলে আমরা 80,000 টাকার পণ্য ক্রয় করেছি, এই জন্য আমরা 80,000 টাকা এখানে লিখেছি। কিন্তু নগদান ক্রয়টা ডেবিট, এই জন্য আমরা কি লিখেছি? ডেবিট পাশে টাকাটা লিখছি। আর ক্রয়ের বিপরীত আছে পাওনাদার, এই জন্য এখানে পাওনাদার হিসাব আমরা লিখেছি।
তো অনুরূপভাবে আমরা যদি এখন ক্রয় হিসাবের পরিবর্তে সাধারণ খতিয়ান কিন্তু আমাদের এখানে দুইটা, একটা হচ্ছে কি ক্রয় হিসাব, একটা হচ্ছে পাওনাদার হিসাব। তো আমরা এখানে ক্রয় হিসাব প্রস্তুত করেছি, আবার আমাদের আবার নতুন করে আরেকটা ছক করতে হবে, ছক করে আবার এখানে পাওনাদার হিসাব করতে হবে। তো আমরা এটা মিশিয়ে দিয়ে আমরা কি করব, আমরা পাওনাদার হিসাবটা প্রস্তুত করে এটা মিশিয়ে দিচ্ছি আমরা। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা পাওনাদার হিসাব। তাহলে আমরা একইভাবে ছক তৈরি করে নিয়েছি পাওনাদার হিসাব। পাওনাদারের বিপরীতে আছে কি ক্রয়। তাহলে একইভাবে মাসের শেষ তারিখে এখানে লিখবো কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে টাকাটা দেখো, ক্রয়ের পাওনাদার ক্রেডিট, এই জন্য আমার টাকাটা বসবে কোথায়, ক্রেডিটে। মোট পাওনাদার কত, 80,000। তাহলে এখানে আমাদের ক্রেডিটে বসলো 80,000, জেরের ঘরেও কি হবে, ক্রেডিটে বসবে 80,000। এর কিন্তু ব্যালেন্স বিডিসিডির প্রয়োজন নাই, আমরা বলেছি যে চলমান যে স্টকে কোনো বিডিসিডির প্রয়োজন হয় না। তাহলে দেখো আমরা ক্রয় হিসাব লিখে 80,000 টাকা ক্রেডিট, এখানেও জেরের ঘরেও ক্রেডিট। এই দুইটাই আমাদের শুধুমাত্র সাধারণ খতিয়ান প্রস্তুত শেষ। এবার আসি আমরা সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ানও এর বাইরের কোনো বিষয় নয়। সহকারী খতিয়ান কি, এই যে সাহা ট্রেডার্স এবং বগুড়া ট্রেডার্স নামক পৃথক পৃথক দুইটা খতিয়ান, অর্থাৎ আবার আরো দুইটা ছক প্রস্তুত করতে হবে। তোমরা একই সাথে দুইটা ছক প্রস্তুত করতে পারো একবারে, খাতায় একবারে দুইটা ছক প্রস্তুত করে নিয়ে তোমরা এই টাকাটা লিখতে পারো। তাহলে আমরা এটা একটু মিশিয়ে দেই। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমে কি করেছি, সাধারণ খতিয়ান, একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে পাওনাদারের সাধারণ খতিয়ান শেষ করেছি। এবার আমরা আসি সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ানের একইভাবে প্রত্যেকটা খতিয়ানের একই ছক আঁকবো। খুব সহজেই আমরা ছকগুলো একবারে দুইটা ছক করব। আমার এখানে জায়গা কম, এই জন্য আমরা একটা ছক প্রস্তুত করে নিয়েছি। তোমরা একইভাবে উপরে একটা নিচে একটা দুইটা ছক প্রস্তুত করে লেখা শুরু করবে। তো আমরা এখানে লিখে নিয়েছি রূপা স্টোর সহকারী খতিয়ান সাহা ট্রেডার্স। প্রথমে এই যে সাহা ট্রেডার্স, তাহলে সাহা ট্রেডার্স কি, পাওনাদার। পাওনাদারের বিপরীতে কি আছে, ক্রয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে সাধারণ খতিয়ানে আমরা তারিখটা লিখেছিলাম মাসের শেষ তারিখ, কিন্তু সহকারী খতিয়ানে যে তারিখে ক্রয় করেছি সেই তারিখ অনুযায়ী আমরা লিখবো। তো এখানে দেখো মে 1, তাহলে এখানে মে 1 সাহা ট্রেডার্স, তাহলে পাওনাদারের বিপরীতে কি, ক্রয় হিসাব। তাহলে এখানে আমরা লিখবো কি ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব লিখে সাহা ট্রেডার্স, এই যে সাহা ট্রেডার্স যে আমরা লিখছি, সাহা ট্রেডার্স কত টাকা পণ্য কিনেছি, আর 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকাটা আমরা এখানে লিপিবদ্ধ করব। কিন্তু ক্রয় কি, ডেবিট, পাওনাদার কি, ক্রেডিট। ক্রয় হচ্ছে ডেবিট, পাওনাদার হচ্ছে ক্রেডিট। সাহা ট্রেডার্স একটা পাওনাদার, এই জন্য ক্রেডিট। এর টাকার পরিমাণটা আমরা ক্রেডিটেই লিখবো 50,000 টাকা, অর্থাৎ এখানেও 50,000 টাকা, অর্থাৎ এটাও একটা পাওনাদার হিসাবে প্রস্তুত করছি। তাহলে সাধারণ খতিয়ান ক্রয় এবং পাওনাদার, আর সহকারী খতিয়ান শুধু পাওনাদারের পৃথক পৃথক নামে। এখানে পাওনাদারের কাজ করছি পৃথক পৃথক নামে, এই জন্য পাওনাদার ক্রেডিট, এই জন্য টাকাটাও ক্রেডিটে লিখছি, জেরের ঘরেও ক্রেডিট লিখছি। এখন আমরা চলে আসবো, একটা কিন্তু আমাদের খতিয়ান হয়ে গেল সহকারী খতিয়ান, একটা এখন আর একটা বাকি আছে বগুড়া ট্রেডার্স। তাহলে বগুড়া ট্রেডার্সটা আমরা এখানে প্রস্তুত করব। তাহলে এখানে আমরা লিখে ফেলি সাহা ট্রেডার্সের পরিবর্তে আমরা এটা মিশিয়ে নিচ্ছি। দেখো আমরা এখানে লিখবো হচ্ছে কি বগুড়া ট্রেডার্স। বগুড়া ট্রেডার্স। তাহলে একইভাবে আমরা আর একটা ছক প্রস্তুত করছি। বাম পাশে একইভাবে তারিখ, বিবরণ, এখানে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে হচ্ছে জের বা ব্যালেন্স, এখানে হচ্ছে হিসাবের কোড নং, লেখা ডট, এখানে হচ্ছে ডেবিট, এখানে ক্রেডিট। তো এখানে আসি, এখানে একইভাবে 2019 মে বগুড়া ট্রেডার্স হচ্ছে 5 তারিখ, এই জন্য এখানে লিখবো 5 তারিখ। তাহলে বগুড়া ট্রেডার্স একজন পাওনাদার, তাহলে পাওনাদারের বিপরীতে হচ্ছে ক্রয়। একইভাবে আমরা এখানে লিখবো কি
ক্রয় হিসাব টাকার পরিমাণ হচ্ছে 30,000। তাহলে এটাও বলো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আগের অঙ্কে আমরা পাওনাদার ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে লিখেছি। এবারও আমরা এই 30,000 টাকা কোথায় লিখবো? ক্রেডিটে লিখবো। তাহলে এখানে ক্রেডিট পাশে লিখলাম 30,000 টাকা। নিশ্চয়ই জেরের ঘরেও তাহলে ক্রেডিটেই হবে 30,000 টাকা। তো এইভাবে আমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। তাহলে সাধারণ খতিয়ান আমরা বলেছি, যদি এখানে শুধুমাত্র আমরা একটা ক্রয় জাবেদা দেখিয়েছি, যদি বিক্রয় জাবেদা থাকতো তাহলে এখানে আমরা লিখতাম কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সাধারণ খতিয়ান তখন প্রস্তুত করতাম দেনাদার হিসাবের আর বিক্রয় হিসাবের মোট টাকা দিয়ে। আর যখন সহকারী খতিয়ান প্রস্তুত করতাম তখন দেনাদারের পৃথক পৃথক যদি নাম থাকতো, সেই পৃথক পৃথক নামের যতগুলো নাম থাকবে ততগুলো খতিয়ান প্রস্তুত করতে হবে। তাহলে এভাবেই আমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কিভাবে সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান প্রস্তুত করতে হয় তা বুঝতে পেরেছো। কিভাবে চলমান জের ছক, কিভাবে টি ছকে খতিয়ান প্রস্তুত করতে হয় তা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনী থেকে একটা সৃজনশীল অঙ্ক করে দেখাবো। তো আজ আর নয়, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।